থাকলে এগুলি প্রশ্ন প্রফেসর ইউনূসকে বলা উচিত। আমার মনে হয়েছে যে প্রফেসর ইউনূস আমাদেরকে মিথ্যাবাদী বলছে, যদিও মিথ্যাটা বলছে আপনার সরকার, আপনারা এই করিডোর নিয়েই বলেন, করিডোরের ব্যাপারে আমরা কোনো প্রশ্ন করি নাই যতক্ষণ পর্যন্ত পররাষ্ট্র উপদেষ্টা না বলছে যে আমরা এখানে একটা করিডোর দিতে যাচ্ছি। তেনায়া পেঁচায়া হাই রিপ্রেজেন্টেটিভ বলছে যে এইখানের মধ্যে একটা ত্রাণ করিডোর হচ্ছে, মানবিক করিডোর না। ডক্টর মোহাম্মদ ইউনূস কি বললেন? যারা এগুলি বলতেছে শুধু মিথ্যা কথা বলতেছে, জাতির উদ্দেশ্যে ভাষণ। আমিও তো বলছি আমি মিথ্যাবাদী, কারণ এই কথা আমি কারে গিয়ে বলবো? আমিও তো বলছি, এটা উনারা বলছেন এবং উনারা এটা নিয়ে কথাও চালাইছেন। এটা কেমনে হলো? স্যার কিছু বক্তব্য সম্পর্কে বলেছেন মিথ্যাবাদী, একটু জেনারেলাইজ হয়ে গেছে, কিন্তু স্যার কিছু বক্তব্য, কিছু মিথ্যা কথা তো বলা হয়েছে, খালেদ কিছু মিথ্যা কথা বলা হয়েছে, কিছু কথা ছিল কারেক্ট। এবং স্যার যে কথাগুলো মিথ্যা ছিল হয়তো সেটা উদ্দেশ্য করে বলেছেন। আমি আপনাকে বলি, আমি তো সরকারের স্পোকসম্যান না। হ্যাঁ, এখন ধরেন আমি আমার ব্যাপারগুলো যেটা থাকে, আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ধরেন আমি আপনাকে বুঝাই বলি। হ্যাঁ, আমার একটা কথা দেখে আমাকে প্রায় লোকজন বলে বা বলার চেষ্টা করে, আমাকে আমার তো আপনার ফেসবুকে কমেন্ট পড়ার সময় হয় না, আমাকে হোয়াটসঅ্যাপে আমার বন্ধুরা কেউ কেউ পাঠায়, বলে যে এরকম আপনি আগে বলতেন আপনি নাকি দায়িত্ব পেলে সারাদিন কাজ করবেন যারা ছবি নিতে। ভাই আমি সারাদিন আপনি তো দেখছেন খালেদ না ভাই, আমি সারাদিনই কাজ করি। আপনাদেরকে অনেস্টলি বলি, আমি সরকারের দায়িত্বে আসার আগে 4-5 ঘন্টার বেশি কাজ করতাম না। আমি এখন কম পক্ষে 12 ঘন্টা কাজ করি। আপনারা যারা সাংবাদিকরা আছেন আমার মন্ত্রণালয় যায় দাঁড়ায় থাকেন, দেখেন, আপনারা আমার যারা কলিগ আছে জিজ্ঞেস করেন, আপনারা আমার বলেন আপনার কাজের কোয়ান্টিটি কি। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, আমি 10 মাসে আইন মন্ত্রণালয়ে যে কাজ করেছি, বাংলাদেশে কোন আইনমন্ত্রী 10 মাসে এত কাজ করে নাই। বাংলাদেশে কোন আইনমন্ত্রী পিপিজিপি এরকম 4000 নিয়োগ দেয় নাই। বাংলাদেশে কোন আইনমন্ত্রী 16,000 কেস প্রত্যাহারের সিদ্ধান্ত দেয় নাই। 16,000 কেস প্রত্যাহার করতে হয়েছে। এই কেসের যে কাগজপত্র আছে, চার্জশিট আছে এবং অধিকাংশ ক্ষেত্রে এফআইআর আছে, সেগুলিকে পরীক্ষা করে। আমি বলতে কিন্তু আমি আইন মন্ত্রণালয় বুঝাচ্ছি, আমার যত কাজ আছে তার মূল কৃতিত্ব হচ্ছে আমার আইন মন্ত্রণালয় কর্মকর্তারা। তারা শুক্রবার অফিস করেছে, তারা শনিবার অফিস করেছে, তারা বিয়ন্ড দ্য অফিস আর 7টা 8টা 9টা পর্যন্ত কাজ করেছে, করে এই কাজগুলা করেছে। আমাদের একটা মন্ত্রণালয়ের উদ্যোগ আন্তর্জাতিক অপরাধ আদালত পুনর্গঠন সপ্তাহে আমি এবং পূর্তমন্ত্রী সেখানে কাজের অগ্রগতি দেখতে গিয়েছি। আমরা আপনার সংস্কারের প্রসঙ্গে মেজর যে কোঅর্ডিনেশন, ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেবল সংস্কার ভাগ করে করে বিভিন্ন মন্ত্রণালয়কে দিয়েছি। আমরা সংস্কার কাজ, সবচেয়ে বেশি সংস্কার কাজ করেছি। আমরা অন্য মন্ত্রণালয়কে যতভাবে পারা যায় আমাদের ওপিনিয়ন দিয়ে হোক, অ্যাডভাইস দিয়ে হোক, আমাদের কমেন্ট দিয়ে হোক সাহায্য করেছি। প্রত্যেক দিন রুটিন কাজ, আমার অফিসে একদিন আইসেন, এইরকম ফাইল জমে থাকে, সেই ফাইলগুলো ক্লিয়ার করতে হয়। এগুলির বাইরে এগুলি কাজ, রুটিন কাজের বাইরে। খালেদ আমাকে একটু বলতে দিবেন আমি রুটিন কাজের বাইরে কি কি কাজ করেছি সেটা বললাম। আরেকটা কথা বলি আপনাকে, এই যে কাজ সকাল থেকে রাত পর্যন্ত, এই যে এইখানে এই অফিসে এই রুমের মধ্যে আমার বিল্ডিং অফিসে বসে মাঝে মাঝে 2টা বাজে কাজ করি। আমি আমাদের যে প্রবাসী কল্যাণের যে একজন কর্মকর্তা আছে, উনাকে ঈদের দিন আমার খেয়াল নাই, আমি কাজ করছিলাম সৌদি আরব, যে আমাদেরকে ড্রাফট এগ্রিমেন্টটা পাঠিয়েছে, সেই এগ্রিমেন্টের ভিত্তিতে আমাদের প্রপোজালটা সেটা আমি নিজে করছিলাম, নিজে করে আমাদের একজন কর্মকর্তাকে পাঠিয়েছি। উনি আমাকে অবাক হয়ে ফোন করছে, বলে স্যার আজকে না ঈদ, আপনি কাজ করতেছেন? আমি অবাক বলে আমি কি হয়েছে, আমার তো সময় নাই, আমার বন্ধের মধ্যে কাজগুলো আগায় রাখতে হবে। এবং আমার কাছে দুঃখ লাগে কি, যে আমি কি ভাই আপনারে ভিডিও করে দেখাবো সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ করতেছি? আপনার খবর নেন না, আপনার কাজের কোয়ান্টিটি দেখেন না। আমি তো আপনার বললাম, এই যে চ্যালেঞ্জ করলাম না, 10 মাসে এর চেয়ে বেশি কাজ কে করতে পারে? হিউম্যানলি পসিবল? খালি আপনাকে কোয়ান্টিটি ওয়াইজ বলি, আমি প্রতিদিন এভারেজে 12 ঘন্টা কাজ করি, এখানে আমি 4-5 ঘন্টা কাজ করতাম। এবং আমি আপনাকে বলি, প্রথম একটা কথা বলি, প্রথম 2 মাস 3 মাস আমি 16 ঘন্টা কাজ করতাম। প্রথম 1 মাস আমি এভারেজে 3 ঘন্টা ঘুমাতাম। আমি জীবনে কোনোদিন, আমি একমাত্র পিএইচডি করার সময় লাস্ট যখন এডিট করছিলাম, ওই লাস্ট 3 মাস এতটুকু কষ্ট করেছি, জীবনে আমি এত কষ্ট করি নাই। আমি প্রফেসর আসিফ নজরুল, আসলে আমাদের একটু সময়, আজকে আমাদেরকে একটু যদি বেশি সময় দেন, আমাদের একটু দেরিও হয়ে গেছে শুরু করতে, কারণ অনেকগুলি বিষয় আসলে অনেক দর্শক শুনতেও চাইছেন। প্রফেসর আসিফ নজরুল, আপনি জানেন যে আমরা একটু আইনের প্রসঙ্গে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি, যে গত ফেব্রুয়ারি মাসে আপনি একটি বক্তব্য দিয়েছিলেন যেখানে আপনি বলেছিলেন যে হুটহাট কাউকে জামিন দেবেন না। আমি আপনাকে কোট করছি, যিনি জামিনের যোগ্য তাকে বঞ্চিত করবেন না। অনেকেই বলছেন আইন উপদেষ্টার চেয়ারে থেকে আপনি যখন এটি বলছেন, তখন সেটা বিচার বিভাগের, শাসন বিভাগের হস্তক্ষেপের ইঙ্গিত হিসাবে এটিকে দেখতে হবে। শোনেন, আমি 2টা কথা যদি আপনি একসাথে দেখেন তাহলে হস্তক্ষেপের ইঙ্গিত হবে না। আপনি একটা মনে রাখতে হবে যে আমাদের এখানে বিচার বিভাগও তারা প্রচন্ড আত্মবিশ্বাসহীনতায় ভুগছিল, কারণ শেখ হাসিনার আমলে তাদেরকে দাসত্বের মধ্যে দিয়ে কাজ করতে হয়েছে। তারা কি ডিসিশন নিবে, কি ডিসিশন নিবে না, প্রত্যেকটা জিনিস
আইন মন্ত্রণালয়ের কাছে তাদেরকে বলতে হতো, মুখ চেয়ে থাকতে হতো। এগুলো আপনি জানেন, এগুলো বানানো কথা না। আমি পলিটিক্যাল কেসের কথা বলছি, নর্মাল কেসের না। এখন ধরেন তাদের তো, আমি তো আর ফোন করি না তাদের, আমি তো ডিরেকশন দেই না। জেনারেল যে রুলটা আইনের ক্ষেত্রে, জেনারেল যে রুলটা, সেটাই তো আমি বলেছি, আপনি হুটহাট করে জামিন দিবেন না, আবার যারা ডিজার্ভ করে তাদেরকে বঞ্চিত করবে না। কারণ আগের আমলে হুটহাট করেই জামিন দেওয়া হতো আওয়ামী লীগের লোকদের, আর যারা পাওয়ার কথা তাদেরকে বঞ্চিত করা হতো বিএনপির লোকদের বা জামাতের লোকদের বা আপনার হেফাজত ইসলামের লোকদের। সেই জন্য আমি কার্ডিনাল প্রিন্সিপালটা বলেছি, কার্ডিনাল প্রিন্সিপালটা আমি ওপেনলি বলেছি। আমি যদি হস্তক্ষেপ করতে চাবো, আমি কি গাধা? আমি কি ওপেনলি বলবো? তাহলে আমি ফোন করে বলবো যে এটা করো। দুইটা বিষয় প্রফেসর আসিফ নজরুল, আপনি আইনের শিক্ষক হওয়ার কারণে জুডিশিয়ারিতে যারা আছে তাদের অনেকেই আপনার ছাত্র, এমনকি উচ্চ আদালতেও আপনার ছাত্রদের মধ্যে অনেকে রয়েছেন। কিন্তু আপনি যখন আইন উপদেষ্টা, মানে সরকারের নির্বাহী বিভাগের চেয়ারে বসে যখন এই কথা বলেন, তখন যারা জুডিশিয়ার মানে যারা চালান তাদের ক্ষেত্রে এটা মনে হইতে পারে কিনা যে স্যার আমাদেরকে ধমক দিচ্ছেন, যে ধমকটা আসলে আপনার দেওয়ার কথা না? যে ধমকটা খুব ভালো ধমক, হুটহাট করে জামিন দিবেন না, মানে যেটা জামিন পাওয়ার যোগ্য না সেটা দিবেন না, আর যেটা জামিন পাওয়ার যোগ্য সেটা দিবেন। এটা ধমক কোথায় হলো? এটা সৎ উপদেশ। আমি তো বলেছি যে জামিন পাওয়ার যোগ্য মানে বঞ্চিত করবেন না। এখন আমরা আপেল টু আপেল কম্পেয়ার করি। ধরেন আনিসুল হক সাহেব যদি এই কথা বলতেন শেখ হাসিনা আমলে, আপনি এটা পছন্দ করতেন কিনা বিং ল মিনিস্টার? ঠিক এই কথাটাই আনিসুল হক বললে, হ্যাঁ আনিসুল হক এটা বললে পছন্দ করতাম না, কারণ আনিসুল হক 15 বছর বিএনপির লোকদেরকে যেভাবে জামিন বঞ্চিত করেছেন, উনার আমলে খালেদা জিয়ার যেভাবে বিচার হয়েছে, তারেক রহমানের যেভাবে বিচার হয়েছে, উনার আমলে যেভাবে গুম করা হয়েছে, ওই আমলের প্রেক্ষিতে মনে হতো এই লোকটার মধ্যে অশুভ কোনো চিন্তা আছে, প্রত্যেকটা কথার মধ্যে একটা অশুভ আছে। আমরা তো এগুলি করি নাই, আমরা তো কাউকে গুম করি নাই। জামিন দেওয়ার ক্ষেত্রে কি করেছেন প্রফেসর আসিফ নজরুল, আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। ধরেন আমার বন্ধু শাকিল, তার স্ত্রী রূপা, তাদের বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে, সেই হত্যা মামলায় তাদের জামিন পাইতে কোন জায়গায় আটকায়? আমি তো আটকানোর জায়গা দেখি না। মামলা থাক, হত্যা মামলা থাক, আরো 10টা মামলা থাক, কিন্তু তাদেরকে জামিনে কোথায় আটকায়? আমি তো আইনের জামিনে আটকাইতে দেখি না স্যার, আমাকে যদি একটু আলোকিত করতেন। একই তো কথা, সরকারের পছন্দ করে না আপনারা এখন, মানে সরকারের বিরুদ্ধে, সেজন্য আপনি আদালতে রাখা দিচ্ছেন, মানে তাদের জামিন হবে না। আজকে 10 মাস হয়েছে। আচ্ছা, আমি মাঝখানে আপনার কথা শুনি না, বাট আমি বুঝতে পারছি আপনি শাকিল ফারজানার উপর কথা বলেছেন। দেখেন, আপনাকে আমি একটা স্পষ্ট কথা বলি, আপনারা একটু জিনিস লক্ষ্য করবেন। কিছু ক্ষেত্রে কিন্তু আমরা বিচারিক আদালতে থেকে জামিন হয়েছে, কিছু ক্ষেত্রে হওয়ার পরই আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শোন অ্যারেস্ট দেখিয়েছে, কারণ অন্য কেউ লোক মামলা করে দিয়েছে। যেমন একটা এক্সাম্পল আপনাকে বলি, ইঞ্জিনিয়ার মোশাররফ, সাবেক এমপি দবিরুল ইসলাম, ওনারা অসুস্থ, ওনারা কিন্তু জামিন পেয়েছে, 3-4টা মামলা জামিন পেয়েছে। তারপর সাথে সাথে জামিন পাওয়ার সাথে সাথে, এখন বিএনপি করে না জামাত করে নাকি ছাত্ররা করে আমি জানি না, সাথে সাথে একটা মামলা হয়, সাথে সাথে শোন অ্যারেস্ট দেখায়। আপনি এগুলি স্ক্রুটিনাইজ, 2-3 সপ্তাহে 1000-1500 লোক মারা যাওয়ার পর মানুষের মনে যেই ক্রোধ তৈরি হয়, মানুষের মনে বিচার বিভাগ পুলিশের প্রতি যে রাগ তৈরি হয় যে 15 বছরে তুমি আমার জামিন দাও নাই, 15 বছরে তুমি আমার ফলস কেসে ঢুকাইছো, তখন বিচারক কি নিজেই ভয় পায় কিনা, বিচারক কি সেনসিটিভিটির বিচারে সে নিজেই জামিন দিতে ভয় পায় কিনা, সেটা তো জিজ্ঞেস করার এখতিয়ার আমার নাই। এগুলি অনেক কিছু ডাইমেনশন আছে। এই পরিস্থিতি বাংলাদেশে কখনো হয় নাই। আমি আপনাকে শুধু একটা তথ্য দেই, কারণ আমারও কিছু বন্ধু বান্ধব আছে যারা এখন সরকারি চাকরি করেন, তাদের একজনের সঙ্গে পরিচয় করাই দিলেন, তিনি উত্তরাঞ্চলের একটি জেলা শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আমাদের সমন্বয়কদের একজন তাকে একটা ফোন করা ওইখান থেকে উদ্যোগ করায় নিয়ে আসছেন। এই হচ্ছে গল্প। তারপরে আর স্বাভাবিকভাবে মামলা কার্যটা কেমনে চলবে? আর আমাদের দর্শকদের মধ্যে দুইটা জায়গায় না আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইন মন্ত্রণালয়ের অধীনে। অসম্ভব কোন সমন্বয়কের ফোনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেঞ্জ করব? পরীক্ষা নিয়ে পরীক্ষা হয়তো আপনার অজান্তেও হইতে পারে, আমি জানি না। তাকে অসম্ভব হতে পারে, আমি জানি না, কিন্তু অসম্ভব। আচ্ছা, আপনি আমাকে এরকম চিনেন? আমি শেখ হাসিনাকে ভয় পাই না, একটা সমন্বয়ক বলবে আমি ওটা চেঞ্জ করে দিব। এখন শোনেন, আমাদের এখানে কিছু চেঞ্জ হয়েছে। যেটা হয়েছে, আপনার স্থানীয় পর্যায়ে আইনজীবীদের সাথে খারাপ সম্পর্ক হয়ে গেছে, খুব খারাপ অবস্থা। কিছু বিচারক আছে তারা ইনসিকিউর ফিল করেছে, বিকজ ওই এলাকায় তাদের জাজমেন্ট নিয়ে অনেক প্রশ্ন আছে, মানুষ ক্ষিপ্ত ছিল, তারা রিকোয়েস্ট করে জায়গা চেঞ্জ করেছে। আর কিছু বিচারকের বিরুদ্ধে প্রচন্ড অভিযোগ ছিল, তাদের ক্ষেত্রে জায়গা চেঞ্জ করা হয়েছে। এখানে কোনো সমন্বয়কের কথায় বা কারো কথায় আমরা কাউকে পরিবর্তন করি নাই। সরি, আপনাকে যে বলেছে আমি তাকে চ্যালেঞ্জ করলাম, আপনি উনাকে বললেন আমার সাথে গোপনে যায় দেখা করে দেখাতে, আমি তাকে প্রতিকার দিব যদি এরকম কিছু আমার অজান্তেও হয়ে থাকে। আচ্ছা, ঠিক আছে, আমি তাকে বলবো অবশ্যই, এবং তিনিও নিশ্চয়ই আজকে এই অনুষ্ঠান দেখছেন এবং তিনি নিশ্চয়ই সরাসরি বলবেন হয়তো। আর আমাদের দর্শক আরেকটা প্রশ্ন করেছেন যে এই যে
চার পাঁচটা বিষয় নেই। একটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, দুই হচ্ছে সাগর রুনির হত্যাকাণ্ডের ব্যাপারে আপনি কোনো এটা কিছু বলবেন কিনা, সবচেয়ে বেশি প্রশ্ন আর কি এগুলি নিয়ে, এবং বিডিআর মিউটিনি যেটা আসে সেটার ক্ষেত্রে সরকার কোনোভাবে ওই মামলাটাকে সেনাবাহিনীর ভয়ে বা অন্য কোনো কিছুর কারণে প্রভাবিত করতেছে কিনা। চিন্ময় কৃষ্ণ দাস, প্রথম কথা হচ্ছে বাকি যে দুটো প্রসঙ্গ বলছে সেটা আমার মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় না, আমি এটা সম্পর্কে আপনাকে কারেক্ট ইনফরমেশন দেওয়ার মতো অবস্থায় নাই। চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারে উনি সম্ভবত হাইকোর্টে জামিন পেয়েছিলেন, রাইট? হাইকোর্টে জামিন পেয়েছিলেন, হাইকোর্টে জামিন পাওয়ার পর এগেইন ওনাকে বোধহয় নতুন কেস দেওয়া হয়েছে। আপনি একটু খোঁজ নিন, যখন একটা নতুন কেস দেওয়া হয় ওই কেসটা কি আমরা পুলিশ দিয়েছে বা সরকার দিয়েছে, আপনি খোঁজ দিয়ে দেখেন। আপনাকে আমি একটা জিনিস চ্যালেঞ্জ করে বললাম, আপনি বলতে চান শেখ হাসিনা গভর্নমেন্টের সাথে আমাদের পার্থক্য হচ্ছে শেখ হাসিনা গভর্নমেন্ট আমলে পুলিশ নিজে মামলা দিত, আমাদের সময় পুলিশ মামলা দিয়েছে কিনা আপনাকে চ্যালেঞ্জ করলাম। মামলা দেয় বিএনপির লোক, মামলা দেয় জামাতের লোক, মামলা দেয় ছাত্রদের নেতৃত্বে পরিচিত গণঅভ্যুত্থানের ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা, মামলা দেয় আপনার কিছু আইনজীবী লোক সাজেশে, মামলা হয় ক্ষোভ থেকে, মামলা হয় বিচারের প্রত্যাশা থেকে, মামলা হয় ব্যবসা বাণিজ্যের লোক থেকে, কোনোটার মধ্যে সরকার কোনোভাবে ইনভলভ না। এখন একটা এরকম পরিস্থিতিতে 15 বছর যারা ক্ষুব্ধ, বিরক্ত, বঞ্চিত, মর্মাহত, ক্রুদ্ধ, তাদের প্রত্যেকটা অ্যাকশনকে আমরা খালি আহ্বান জানাতে পারি। আমি তো ওই অ্যাকশনের পার্ট না, আমি তো সেটা করছি না। শেখ হাসিনা আমলে সরকার নিজে করতো মামলা। ওকে, আমরা প্রফেসর আসিফ নজরুল, আপনি যেমন আমাকে মানে আমার মতো অনেক সাংবাদিকের যেরকম মানে এক ধরনের আলোকবর্তিকা আইডল, আইনের ক্ষেত্রেও কিন্তু অনেকে আপনাকে এরকম ভাবে শিক্ষক মানেন এবং আপনার সরাসরি ছাত্রও রয়েছেন। আপনি স্নেহ করেন একজন মানে প্রথিতযশা আইনজীবী, আমার থেকে একটু বয়সে কম, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ফেসবুকে লিখেছেন এটিএম আজহারের মামলায় প্রসঙ্গে, মামলা আইনজীবী, আমি তাকে কোট করছি যে তিনি আগের প্রসিকিউশনের দায়িত্ব নেবেন না। তিনি বলেছিলেন, এটিএম আজহারের মামলায় আইনজীবী বলেছেন তিনি আগের প্রসিকিউশনের কাজের দায়িত্ব নেবেন না। তিনি এও বলেছেন তিনি আগে বিরাট সংখ্যক অভিযুক্তের পক্ষে লড়েছেন, এটা নিশ্চিত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তিনি মানে আমরা যদি তার কথা এরকম শেষ করি যে এরকম পরিস্থিতিতে আসামিকে খালাস দেওয়া ছাড়া কোর্টের আর কিছুই করার ছিল না, ফলে এক্ষেত্রে আইন উপদেষ্টা ভালো বলতে পারবেন কেন তিনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিবেচনা রেখে প্রসিকিউটর নিয়োগ দিলেন না। এক পর্যায়ে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এরকম বলেছেন যে আসামি পক্ষের আইনজীবীর দুর্দান্ত সাবমিশনের বিপরীতে ট্রাইব্যুনাল পক্ষের আইনজীবী ছিলেন নেহায়েত শিশু। আপনি এই বিষয়টি খেয়াল করেছেন কিনা এবং ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এর জন্য মানে আপনাকেই আসলে মানে আপনাকে লক্ষ্য করে প্রশ্নটা অন্তত করেছেন, আপনি যদি একটু দেখতেন। আপনাকে আমি বলি, আমি তো জ্যোতির্ময়কে স্নেহ করতাম, তো আমাকে কিছুদিন আগে জ্যোতির্ময় একটা স্ট্যাটাস একজন আমাকে ইয়েতে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে। জ্যোতির্ময়ের বক্তব্যটা ছিল আমার মতো একটা গর্ধব শ্রেণীর লোক কিভাবে আইন উপদেষ্টা হলো আর কি। তো উনি যারা গর্ধব ভাবে, তো ওনার কাছে আবার আপনি চিন্তা করেন, আমি একটা ইন্টারন্যাশনালতে পিএইচডি করা, 2টা পোস্টডক করা, আমার 8-10টা ইন্টারন্যাশনাল জার্নালে লেখা আছে, আমি একটা পত্রিকাতে ল বিষয়ে লিখছি এত বছর যাবত, যে তার সম্পর্কে এরকম কমেন্ট করতে পারে তার কমেন্ট তো আমি গুরুত্ব দিয়ে পড়ি না, সে কি বলছে আমি তার কোনো কমেন্ট পড়ি না, কারণ যে এই ধরনের কমেন্ট করতে পারে তার কথার সাবস্টেন্স নিয়ে আমি চিন্তা করি না। কিন্তু আমি এটা জানি, আমাকে প্রসিকিউশন টিমের থেকে ওরা একটা প্রতিবাদ লিপি দিয়েছে জ্যোতির্ময়ের এই ধরনের বক্তব্যের পর, তারা একটা প্রতিবাদ লিপি দিয়েছে। ওই প্রতিবাদ লিপিতে খুব শক্ত ভাষায় প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়া আছে, সেটা আমি আমার ফেসবুক পেজে শেয়ার করেছি, আপনি এটা দরকার হলে দেখে নিন। আমি তার কিছু পড়ি না, কারণ যেই লোকের প্রতি আমার রেসপেক্ট নাই আমি তার কোনো কিছু করি না। আচ্ছা, ঠিক আছে, ফেয়ার এনাফ। আমি সম্প্রতি আপনি নিশ্চয়ই আপনি পড়ার সময় পেয়েছেন কিনা, সাংবাদিক ডেভিড বার্গম্যান প্রথম আলোতে লিখেছেন যে, কোট করছি, অনেকে আশা করেছিলেন যে আওয়ামী লীগের শাসনামলে বিস্তার লাভ করা যথেচ্ছ অন্যায়, আটক রাখার সংস্কৃতি তাদের পতনের মধ্যে দিয়ে এর অবসান ঘটবে, কিন্তু তার বদলে দেখা যাচ্ছে নতুন সরকার মুখে সংস্কারের যতই বুলি আওড়াকে পুরনো দমনমূলক চর্চা থেকে বেরিয়ে আসতে চায় না। ফারজানা রূপা এবং শাকিলের কথা আমি আগেই বলেছি, আবার পাশাপাশি এটা বলতে চাই অধ্যাপক আনোয়ারা বেগম, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবং নাম না জানা অনেক লোক এই আটক রাখার সংস্কৃতির শিকার হয়েছেন। আপনার কাছ থেকে জাস্ট 2-1 লাইনে একটা, আপনি যে দুজনের নাম দিলেন ওনাকে তো জামিনে মুক্ত হয়েছে, সাথে সাথে জামিনে মুক্ত হয়েছে। এখন ধরেন আমি আপনাকে একটা ইন্টারেস্টিং কথা বলি, আমি যখন অ্যাক্টিভিস্ট ছিলাম আমি এক্স্যাক্টলি ডেভিডের মতোই লিখতাম। আমি অ্যাক্টিভিজম হচ্ছে একটা পার্ট, আর যখন আপনি একটা দায়িত্বে আসেন সেটা হচ্ছে অন্য পার্ট। একদম ধরেন মামলা যেমন দুই প্রতিপক্ষ থাকে না, সেরকম। তো আমি যখন এই সাইডে এসেছি তখন আমার কাছে মনে হচ্ছিল আহারে অ্যাক্টিভিজম জীবনটা কত মধুর ছিল, খালি কমপ্লেইন করি, হাজার হাজার কোটি কোটি লোকের বাহবা পাওয়া যায়। আর এই জায়গায় আসলে
অনেক কাজ করেও খালি নিন্দার সম্মুখীন হইতে হয়। আরো অনেক কাজ করার স্কোপ থাকে এবং অ্যাক্টিভিজম আছে বলেই আমরা এই সরকারে যারা দায়িত্বে থাকে বা থাকবে তারা আর একটু ভালো করে কাজ করার সুবিধা পায়। কিন্তু অ্যাক্টিভিজম যেটা বলা হয় সেটা মানে সর্বাংশে ঠিক না, সর্বাংশে ঠিক না। আমার মনে হয় আমরা যেহেতু মাঝখান থেকে বিষয়টা দেখি, আমরা এটা খুব ভালো আসলে বুঝতে পারি। আপনার এই কথাটা একদম হিরণময় যে আসলে কাজ করলেই আসলে অনেক সমালোচনার মুখে পড়া যায় এবং সমালোচনা করতে তো আসলে কাজ করা লাগে না, সমালোচনা করা খুব সহজ। আমরা একটু প্রবাসীদের প্রসঙ্গে আসি স্যার। খালেদ এক মিনিট আমি আপনাকে একটা কথা বলে দিই। এই যে ধরেন আমাকে মাঝে মাঝে আমার বন্ধুরা জিজ্ঞেস করে যে আমি এই যে উপদেষ্টার দায়িত্ব নিলে আমি লাইফটা এনজয় করছি কিনা। আপনাকে আমি বলি, এটা আমি খুব ফ্র্যাঙ্কলি আপনাকে বলি, আমার দেখে মনে হচ্ছে আপনি এনজয় করতেছেন না। এই প্রশ্ন আমি শেষের দিকে করতাম, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এনজয় করতেছেন না। আমি আপনাকে বলি, ধরেন আমার তো অনেকগুলো জীবন ছিল, কিছু কিছু জিনিস আপনি জানেন। আমি সাংবাদিক ছিলাম, আমি ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলাম, আমি বিদেশে গবেষক হিসাবে কাজ করেছি, আমি কনসালটেন্ট ছিলাম, আমি উপন্যাসিক ছিলাম, আমি কলামিস্ট ছিলাম, আমি টক শোতে অ্যাপিয়ার করতাম, এবং এটা হচ্ছে আমার উপদেষ্টার জীবন। এর চেয়ে জঘন্য, অসহনীয়, মানে এর চেয়ে জঘন্য অসহনীয় জীবন আমার কখনো আসে নাই। আমি খালি দোয়া করি কবে এটা থেকে আমি রেহাই পাবো। আশ্চর্য হয়ে যায়। আমি এই প্রসঙ্গে একটু আসতাম যে আপনার এত কালারফুল একটা জীবনে যে এতগুলি পালক, এটাকে আসলে আপনি আসলে কিভাবে দেখবেন? কিন্তু আমি প্রসঙ্গে আসতেছি, কিন্তু আমাদের প্রবাসীদের একটু উদ্বেগ, উৎকণ্ঠা, এবং আপনি আসবেন যে দুটি। তার আগে খালেদ এই প্রসঙ্গটা আবার শেষ করে নেই, এটা বলি, তারপর আপনি বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, আসবেন। আচ্ছা প্রবাসীদের নিয়ে বলেন তাহলে। প্রবাসীদের দুইটা, মানে সংযুক্ত আরব আমিরাত থেকে একদল প্রবাসী আপনি আসবেন জেনে আমাকে খুব অনুরোধ করেছেন একটা বিষয় বলতে, যে বাংলাদেশের জন্য সকল রকম ভিসার কার্যক্রম আমিরাত সরকার বন্ধ করে রেখেছে। এই ক্ষেত্রে আপনারা কোনো পরিকল্পনা করে এটা থেকে মুক্তি দিতে পারবে কিনা? পৃথিবীর অন্যান্য দেশের যারা শ্রমিক শ্রেণীর অন্যান্য দেশের লোক আছে তাদের জন্য ভিসার ব্যবস্থা আছে, শুধু আমাদের দেশের লোকের জন্য নাই। এখন তারা খুব কাতর হয়ে মানে আপনার কাছে একটু জানতে চাইছে যে এটার ব্যাপারে সরকার কিছু করছে কিনা। ভাই আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি তো ভাই, কেন নাই ভাই, কেন নাই? আপনারা যারা প্রবাসে কাজ করেন আপনাদের মধ্যে 99% মানুষ অত্যন্ত সৎ, অত্যন্ত অনেস্টলি কাজ করেন, কিন্তু 1% হলেও মানুষ আছে যারা সেখানে আপনার যে সমস্ত কাজ করেন সেটা ওখানকার লোকদেরকে প্রচন্ড ক্ষুব্ধ করে। সময়ে এসে আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আসলে অনেকগুলি চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু আপনারা কিন্তু এই সরকার কিন্তু একটি জনতুষ্টিমূলক সরকারি মোরললেস। কারণ আমরা দেখতে পাচ্ছি যে জনতার মধ্যে থেকে যেই কথাটা উঠতে থাকে বা যেই দাবিটা সামনে আসে, সেই দাবিটার ক্ষেত্রে আপনারা কি বলবো যে মানে একটা হার স্বীকারই করেন। এই সাব্বিরের গ্রেফতারটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তিনি আসলে যেটি করতেন সেটি হলো সরকারের সমালোচনা করতেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করতেন, একদমই মানে শেখ হাসিনাকে সমালোচনা করার ফলে মুশতাক, তারপরে হচ্ছে যে ওগুলি আমাকে মনে করাইছে আর একটু বেশি সময় থাকলে মানে শেখ হাসিনার থেকে তো আপনারা একটু ভালো স্যার, তো একটু ভালো হচ্ছেন আর কি স্যার। মানে কিন্তু ডিগ্রিতে তফাৎ, বৈশিষ্ট্যে না স্যার। খালেদ আমি একটু বলি, হ্যাঁ আমি কিন্তু সাব্বিরের কেসটা পুরোপুরি জানি না, এক্স্যাক্টলি সাব্বির কি লিখেছে জানি না, ফলে আপনি যেটা বলছেন না হয়তো আমি আপনাকে প্রপারলি উত্তর দিতে পারছি না। কিন্তু আমি আপনাকে বলি, আমার ফেসবুক ফ্রেন্ডের মধ্যে যারা ঢাকা টিচার আছেন, সাংবাদিক আছেন, তারা ডক্টর ইউনূসকে যেইভাবে সমালোচনা করে, এটা আপনি শেখ হাসিনা আমলে কল্পনাও করতে পারতেন। এবং আপনি আপনি দেখেন মানে এত বাজে কথা বলেছে, মানে একটা এত বয়স্ক, এত সম্মানিত মানুষ সম্পর্কে আপনি যদি এসব প্লিজ দেখেন, এটা কি কোনো ব্যবস্থা নিচ্ছে? আমরা কি আমাদের বিরুদ্ধে কথা বলেছেন, ব্যবস্থা নিয়েছি? সাব্বিরের কেসটা যেহেতু আমি পুরো জানি না উনি ফেসবুকে কি লিখেছে। আপনি শেখ হাসিনার দোর্দণ্ড শাসন আমলে আপনি শেখ হাসিনার উপদেষ্টাদের একজন সালমান এফ রহমান সাহেবের টেলিভিশনে বসে আপনি যেভাবে তার সমালোচনা করেছেন, মানে শুধু আপনাকে এবং নুরুল কবির ভাইকে ধরলে মানে মনে হয় যে বাংলাদেশ ওই সময় অনেক স্বাধীন ছিল, যেই কারণে আবার আলী রিয়াজ স্যার আমাকে বলছে যে আমি ফেসিবাদের পক্ষে কথা বলছি। আমি বলতেছি হচ্ছে যে আপনারা যারা বলতে চাইছেন তারা কিন্তু বলতে পারছেন, মানে হয়তো আপনাদের কিছু তো মানে ক্ষতি তো হয়েছে, কিন্তু না খালেদ এক মিনিট, খালেদ জি বলেন। আপনি কিন্তু এই কথা আগেও বলেছেন, আমি ক্লিয়ার করি আপনাকে। আমরা যেটুক বলেছি তার চেয়ে 10 গুণ বেশি বলতে চেয়েছিলাম। আমরা বলতে চেয়েছিলাম শেখ হাসিনা হচ্ছে চোর, শেখ হাসিনা বাংলাদেশের সম্পদ পাচার করছে, তার ছেলে হচ্ছে দুর্নীতিবাজ, তার বোন হচ্ছে দুর্নীতিবাজ। আমরা বলতে চেয়েছিলাম ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে।
আমরা বলতে চেয়েছিলাম এই নির্বাচনগুলো করা হচ্ছে, এই ভুয়া নির্বাচন করা হচ্ছে বাংলাদেশকে ভারতের কাছে বেঁচে দেওয়ার জন্য। আমরা বলতে চেয়েছিলাম বাংলাদেশে একটা ভিনদেশীয় সংস্কৃতি কায়েম করা হচ্ছে, উদ্দেশ্য প্রণোদিত হবে। আমরা বলতে চেয়েছিলাম বাংলাদেশে যারা মুসলমান আছে সত্যিকারে আপনার কোন রকম রাজনীতির সাথে জড়িত না, তাদেরকে জঘন্যভাবে হয়রানি করা হচ্ছে। আমরা এরকম বহু কথা বলতে পারি নাই, যেটা বলেছি সেটা শুনেছেন দেখে আপনার মনে হচ্ছে অনেক, সেটাও শেষের দিকে অনেক কমে গিয়েছিল, অনেক। আপনি প্রোগ্রামটা করতেন যখন, তখন প্রথম দিক 2018 পর ক্রমে ক্রমে কমতে কমতে আমি তো 2019 পরে চলে আসছি জার্মানিতে। আমি তবে 2018 মানে আমি শুনতে পাই, প্রচার আসিফ নজরুল দেখেন আমার শোনাটা কিরকম, আমি শুনতে পাই যে আপনাদেরকে টেলিভিশনে নেয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল কোন কোন টেলিভিশনে, কিন্তু আমি যেই শুনেছি যে আপনাকে নিষেধাজ্ঞা, আমি তখনই আপনাকে অনুরোধ করে 3 বার 5 বার 7 বার অনুরোধ করে আপনাকে টিভিতে নিয়ে আসে, আপনার মনে আছে নিশ্চয়ই। আপনি বড় মানে আমি শুনতাম অন্য টেলিভিশন আপনাকে নিতে পারে না, আর আমিও আপনাকে নিতে পারতাম না, আপনাকে অনুরোধ করে আপনি সময় দিতে পারতেন না। আচ্ছা বলেন পার্থক্যটা কোথায়? যেমন আমি সবচেয়ে বেশি যেতাম মতিউর রহমান চৌধুরী চ্যানেল আইতে। আপনি জিজ্ঞেস করে দেখেন চ্যানেল আইয়ের শাইখ সিরাজ, উনি যখন আমাকে বললো দেখি না কেন, আমি বললাম আপনারা প্রোগ্রামে ডাকেন না, দেখবো কি হবে। উনি আমাকে কি বলেছে জানেন? বলে আমাদের ঘরের উপর রেখা বন্দুক চালাবেন আর আমরা ঝামেলায় পড়বো, আমরা আপনাকে ডাকবো। মানে ডাকার অবস্থা ছিল না। আমাকে জিল্লুর বলেছে ডাকার পর কি খারাপ পরিস্থিতিকে সম্মুখীন হতে হতো। জিল্লুর বলেছে চ্যানেল আই আপনাকে আনার পর আমাকে বলতে হয়েছে যদি আসিফ নজরুলকে আমি 3 মাস 6 মাস পর পর আনতে না পারি আমি প্রোগ্রাম করবো না। আমি প্রোগ্রাম করতাম বাংলা ভিশনে সবচেয়ে বেশি, খেয়াল করেন আপনি, একদিনও বাংলা ভিশনে আমাকে নিতে পারে নাই, ভয়ে কাঁপতো তারা। সেখানকার লোকজন বলতো ভাই বাংলা ভিশনে পারবো না। আপনি পেরেছিলেন, মোজাম্মেল বাবু চাইলে মোজাম্মেল বাবু পারতো, অনেকবার বলেছিল যায়নি, কারণ আপনাদের যে টিভি চ্যানেল ছিল তার মালিক ছিল সরকারের অত্যন্ত ক্ষমতাশীল ব্যক্তি, শুধুমাত্র এই কারণে পেরেছিলেন। এটা হচ্ছে আমার ধারণা। আপনি এত সরকার বিরোধী একটা ভয়, সরকারের ক্ষমতাশালী ব্যক্তিরা আরো বেশি দরকার ছিল। আমাকে যাই হোক, আমি আপনার প্রসঙ্গে যাইতে চাই না, কিন্তু তারা শীল, কিন্তু আপনারা আপনি স্বাধীনভাবে প্রোগ্রাম করতে, আমার মনে আছে আসিফ ভাই, সরি আমার মনে আছে আপনি আমার প্রোগ্রামে এসে বলছিলেন প্রধানমন্ত্রী এই কাজটা করছে গাধার মতো, যখন তার না মানে সিরিয়াসলি আই এম টেলিং ইউ, আপনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে পয়সা আপনি বলছিলেন যে এটা বলছে গাধার মতো। এক্স্যাক্টলি আমি এক্স্যাক্টলি এইভাবে বলি না, আমি হচ্ছে একদম গাধা ছাড়া তো কেউ এরকম করবে। আচ্ছা যাই হোক, হ্যাঁ এবার আমি এইটার মধ্যে থেকে আসি যে আপনারা খুব পপুলিস্ট সিদ্ধান্ত নিতেছেন কিনা, যে পপুলিস্ট সিদ্ধান্তের মধ্যে মানে জনগণ যে চাইতেছে সেইটাই আপনারা আসলে করতেছেন কিনা। আগে ডিজিএফআই কে ইউজ করা হতো, এনএসআই কে ইউজ করা হতো, প্রাইম মিনিস্টার অফিসের যে প্রেস টিম যেটা এখন আমি লিড করছি তাদের কাজই ছিল নিউজ নামানো, একে থ্রেড দেওয়া ওকে থ্রেড দেওয়া। আপনি নিজে এইটার একজন ভিকটিম না, আমি ভিকটিম না, কিন্তু আমার থ্রেড দেয় না, আমি ভিকটিম না, প্রোগ্রাম করতে আমি ভিকটিম না, আমার কথা আপনি কেউ যদি আপনাকে বলে কোন পত্রিকা কোন টিভি স্টেশন কোন ওয়েবসাইট যদি বলে যে আমাদের এই নিউজটা সরাতে বলেছে, আমাদের এই নিউজটা কিল করতে বলেছে, বা আমার এই লোকটাকে ফায়ার করতে বলেছে, আপনি আমাকে বলেন। আর আপনি ইয়ের কথা বলেন, এই যে অ্যাক্রিডিটেশনের কার্ড ছাত্রলীগের ছেলেকে দেওয়া হয়েছে, যুবলীগের ছেলেকে দেওয়া হয়েছে, এবং এদেরকে দিয়ে এদের বিশাল একটা অংশের 5000 অ্যাক্রিডিটেশনের মধ্যে 169 জনের অ্যাক্রিডিটেশন নাই। তো এদেরকে পুরো একটা বিশাল অংশের কাজ ছিল সচিবালয়ে যে লবিং করা, ওর হয়ে দেনদের বর করা, ওর হয়ে ইয়ে করা। আমরা তারপরে বলেছি আপনি যাদের বাতিল করেছেন যে আপনার প্রতি অন্যায় করা হয়েছে আপনি আমাদেরকে বলেন, আমরা আবার রিভিউ